আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো আবারও কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে। ২৪ পরবর্তী বাংলাদেশে কওমি শিক্ষা ব্যবস্থা কি কিছুটা নড়ে চড়ে বসবে? এইটা কি একটা ভিক্ষাবৃত্তির শিক্ষা ব্যবস্থা থেকে বাস্তবসম্মত রাষ্ট্র পরিচালনার যোগ্য শিক্ষা ব্যবস্থার দিকে যাবে কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখেন, কোনো শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীলতা, এর মানে এই না যে ইসলাম ভিক্ষাবৃত্তি শেখায়। ভিক্ষাবৃত্তি কেন বলতেছি? কওমি মাদ্রাসার যে পরিচালনা, সেইটার যে অর্থের যোগান, এটা কিন্তু মানুষের কাছে হাত পেতে নিতে হয়। অর্থাৎ উম্মার সাধারণ জনগণ এইটাকে সাহায্য করে আসছে বিগত ১০০ বছর যাবৎ। এটা এখনো পর্যন্ত এমন কোনো শক্তিশালী প্রতিষ্ঠান হইতে পারতেছে না যেইটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার মতো যোগ্য মানুষ তৈরি করবে। এবং বাংলাদেশের মতো জায়গায়, বাংলাদেশের শতকরা ১০০% বা ৯৫% মানুষ ইসলাম পছন্দ করা সত্ত্বেও, ইসলাম পন্থার রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা চাওয়া সত্ত্বেও আলেমরা কেন রাষ্ট্র পরিচালনায় আসতে পারতেছে না? আলেমরা কেন এই জায়গাগুলোতে মানে নেতৃত্ব দিতে পারতেছে না? সেই বিষয়গুলোতে আমি কথা বলব। দেখেন, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু যারা তরুণ আলেমরা, তারা নিয়মিত কথা বলছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু পরিবর্তন চাচ্ছে। কিন্তু যারা বিভিন্ন বিষয়ে বিবৃতি দেন, যারা জামাত বিরোধিতায় হচ্ছে যে খুবই সরব থাকেন, সেই সমস্ত আলেমরা কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না। দেখেন, রাষ্ট্র পরিচালনায় কয়েকটা বিষয় খুব জরুরি। ১ নাম্বারে আছে বিচার ব্যবস্থা, ২ নাম্বারে আছে আপনার প্রশাসন, ৩ নাম্বারে আছে গণমাধ্যম। আমি যে ৩ টা বিষয়ে কথা বলবো, এরকম না যে এই কয়টা বিষয়, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ এলিমেন্ট আধুনিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশের বিচার ব্যবস্থায় যারা বিচারপতি হইছেন, হয়তোবা এখনো পর্যন্ত প্রধান বিচারপতি ২০-২১ জন হইছেন। এগুলোই মানে আপনারা ঘাটাঘাটি করলে উইকিপিডিয়াতে গেলে আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে কেউ কি ছিলেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের? আমি কওমি মাদ্রাসাও বলতেছি না, আলিয়া মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কেউ ছিলেন? ছিলেন না। বেশিরভাগ মানুষই ছিলেন সাধারণ মুসলিম। কেউ ছিলেন আপনার উগ্র ইসলাম বিদ্বেষী টাইপের। কেউ ছিলেন উগ্র হিন্দু। এই ধরনের মানুষ ছিলেন। আমরা বিচারপতি মানিকের কথা বলতে পারি। বিচারপতি মানিক প্রধান বিচারপতি না। কিন্তু বাংলাদেশে কি টাইপের লোক বিচারপতি হয় সেটা আপনাদেরকে একটু বলি। এবং এই জায়গাগুলোতে মাদ্রাসা শিক্ষার্থীরা কেন যাইতে পারে না সেটা আমি পরে আসতেছি। এটা আপনারা জানেন, বাট জাস্ট আমি একটু স্মৃতিচারণ করতে চাই। আপনাদের জানা বিষয়টা কি আমি আপনাদেরকে আবার একটু আপনাদের মাথায় আনতে চাই। মাথার সামনে আমি ধরতে চাই। আপনাদের ব্রেনে জিনিসটাকে আমি দিতে চাই। বিচারপতি মানিক এমন একজন ক্যারেক্টার, আমরা তাকে দেখছি, তাকে অনেকে কালামানিক বলে। এই বিচারপতি মানিক হচ্ছে এক একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, একজন ট্রাফিক পুলিশ সে হচ্ছে যে তাকে সালাম দেয় নাই। আমরা জানি যে ঢাকা শহরের ট্রাফিক পুলিশরা কতটা ব্যস্ত থাকে। তারা হাতের ইশারায়, আদিম যুগের সিস্টেমে হাতের ইশারায় তারা হচ্ছে যে আপনার করে ট্রাফিক ছাড়ে। তো এই ট্রাফিক পুলিশ তাকে সালাম না দেওয়ার কারণে জনসম্মুখে সে ওই ট্রাফিক পুলিশকে কানে ধরাইছে। আবার ওই সময় যে পুলিশের আইজিপি ছিলেন, তিনি বলছেন যে আসলে ট্রাফিক পুলিশের দায়িত্ব যে সালাম দেওয়া, এটা তো কোথাও লেখা নাই। তো এটার কারণে ওই আইজিপিকেও আপনার বদলি করে দেওয়া হয়েছে। এই ধরনের লো মেন্টালিটির হচ্ছে যে মানুষ বিচারপতি মানিক। এবং সে তার মাহমুদুর রহমান সাহেব, উনি হাইকোর্টে ২০১২ সালে ৩২টা অভিযোগ দায়ের করছিলেন বিচারপতি মানিকের বিরুদ্ধে। তো এই হচ্ছে বিচারপতি মানিক। সে অত্যন্ত লো ক্লাস একজন মানুষ। এইরকম একজন মানুষ হয় বাংলাদেশের বিচারপতি। তো যারা বাংলাদেশকে ওন করে, বাংলাদেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, ইসলাম আর বাংলাদেশ কিন্তু খুব প্যারালাল, খুব কাছাকাছি শব্দ। কেন আমি কাছাকাছি বলতেছি? দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় পজিটিভ সাইড হলো যে বাংলাদেশের অধিকাংশ মানুষের ধর্ম এক। এইরকম রাষ্ট্র কিন্তু আগে বাড়ার ক্ষেত্রে খুব বেশি ভালো অবস্থানে থাকে। আপনি ভারতে দেখেন, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আছে। কিন্তু বাংলাদেশে সবাই বাংলা ভাষায় কথা বলে এবং অধিকাংশ মানুষের ধর্ম এক। অন্য ধর্মের যারা আছে তারাও তাদের মতো করে চলে স্বাধীন। কিন্তু এটা ঐক্যের ক্ষেত্রে একটা সুবিধা রাষ্ট্রীয় পর্যায়ে। তাহলে দেখেন, এই ধরনের লোক হচ্ছে বাংলাদেশের আপনি বিচার ব্যবস্থায় যায়। তারপরে দেখেন বিচার ব্যবস্থাকে বাংলাদেশের প্রত্যেকটা সরকার কিভাবে ধর্ষণ করছে।
মানে নীতি নৈতিকতা বহির্ভূত সরকার যদি হয় তাহলে বিচার ব্যবস্থাকে যা করে আর কি, এই সংবিধানের একটা ব্যাপার চলে আসতেছে বিচার ব্যবস্থার সাথে, আমি সেই আলোচনা যাইতে চাই না, কিন্তু একটু সংক্ষেপে বুঝাইতে হবে। বিচার ব্যবস্থায় যে রায়টা হয় সেই রায়ের মাধ্যমেই কিন্তু সংবিধান সংশোধন হয়। তো বেগম মানে বিএনপির আমলে বিএনপি যেটা করছিল যে বিচারকদের বয়স বাড়ায়া তারা তত্ত্বাবধায়ক সরকার, সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম হলো সর্বশেষ যিনি বিচারপতি থাকবেন, রিটায়ার্ড বিচারপতি, তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তো বিএনপি সরকার যেটা করছিল 2001-এ ক্ষমতায় আসার পর তারা তত্ত্বাবধায়ক সরকারের বয়সটাকে 65 পর্যন্ত করছিল, আগে বোধহয় 62 ছিল। তো তাদের উদ্দেশ্য ছিল যে সরকার মানে সংসদে বিল পাস করে তত্ত্বাবধায়ক সরকারের বয়সটাকে বাড়ানোর ফলে কে এম হাসানকে তারা প্রধান বিচারপতি করতে চাইছিল, যেটা নিয়ে পরবর্তীতে আন্দোলন হয়েছে। ওইদিকে আমি যাব না, ওইটা 1/11 একটা 1/11 হওয়ার একটা অন্যতম কারণ। কিন্তু যেটা হয়েছে মানে বিচার ব্যবস্থাকে নিয়ে হাসিনা যেটা করছে, হাসিনা ক্ষমতায় আসার পর খুব সম্ভবত 2010 সালে বা 11-র দিকে সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের রায় নিয়ে। তার মানে বিচারপতিদের কাজ হইল সরকারকে সার্ভ করা। বিচারপতি এমন মানুষই হবেন যারা সরকারের সুবিধা মতো রায় দিবেন, এবং সরকারের সুবিধা মতো রায় দেওয়ার ফলে জনগণের অধিকার বঞ্চিত হবে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে তারা কাজ করবেন। তো হাসিনা সরকার 2009 ক্ষমতায় আসার পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, বাতিল করার ফলে কিন্তু সে আর ক্ষমতা ছাড়তে হয় নাই, এবং সে বিগত আপনার 15-16 বছর সে নিজের অধীনে নির্বাচন করে বারবার ক্ষমতায় আসছে। তাহলে দেখেন বিচার ব্যবস্থায়, আমি বিচার ব্যবস্থাও বলতেছি না, আমি নর্মাল আপনি ছোটখাটো আইনজীবীর কথা বলতে চাই। বাংলাদেশের কওমি মাদ্রাসায় শিক্ষিত কোনো আলেম এমন আছেন যিনি আইনজীবী হয়েছেন? খুবই সীমিত সংখ্যায় কেউ হইতে পারেন নিজের ব্যক্তি উদ্যোগে, কিন্তু ওই রকম মানে রিনাউন আইনজীবী হিসেবে কওমি কোনো আলেম হয়েছেন এটা কিন্তু আমরা জানি না। তাইলে দেখেন কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা এইটা আপনাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যাইতে দিবে না। তো আপনি একজন ভালো মানুষ যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে না যাবেন তখন কিন্তু চোর যাবে, এবং চোর যাওয়ার ফলে যেটা হবে, রাষ্ট্র ইসলামী মূল্যবোধে রাষ্ট্র কখনো দাঁড়াইতে পারবে না, ইনসাফের রাষ্ট্র কখনো কায়েম করতে হবে না। তো কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা এটা সহযোগিতা করতেছে রাষ্ট্রে চোর বাটপার চিটার ক্ষমতায় আসার জন্য। আপনি যখন ভালো মানুষ, আপনাকে যখন আটকায় রাখা হচ্ছে তখন কিন্তু আপনার জায়গায় প্রতিযোগীদের মধ্যে যখন সবাই খারাপ থাকবে তখন খারাপ কেউ না কেউ সিলেক্টেড হয়ে যাবে। তো একটা আমি বললাম বিচার ব্যবস্থার কথা, এবার আসেন প্রশাসনের কথা। এটাও আমি জানি না যে বাংলাদেশের কোনো সচিব কখনো, কওমি মাদ্রাসায় ছোটবেলায় পড়ছেন, তিনি সচিব হয়েছেন এরকম কোনো নজির বাংলাদেশের ইতিহাসে নাই। দেখেন আমাদের বাংলাদেশে আমরা প্রায় সময় দেখি আলেমরা সংবাদ সম্মেলন করেন, সংবাদ সম্মেলন করে ওনারা হচ্ছে সরকার আমেরিকার জন্য, আমেরিকার সাথে কি চুক্তি করতেছে, ভারতের সাথে কি চুক্তি করতেছে, এগুলো চুক্তি সই হয়ে যাওয়ার পরে ওনারা প্রতিবাদে আসেন। তার মানে হইল বাংলাদেশের কওমি আলেমরা রাষ্ট্রকে বাঁচাইতে চাইতেছেন এমন ভাবে যে ওনারা আছেন রাষ্ট্রের বাহিরে। অ্যাকচুয়ালি তো রাষ্ট্রের মধ্যে তো কওমি আলেমরা নাই। মুফতি আব্দুল মালিক সাহেব একবার আক্ষেপ করে বলছেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছুতে আমাদেরকে জিজ্ঞেস করা হয় না, আমাদেরকে শুধু দোয়া করতে বলা হয়। তো রাষ্ট্র আপনাদেরকে কেন জিজ্ঞেস করবে? আপনাদের তো ওই এক্সপার্টিস নাই, আপনারা তো রাষ্ট্র পরিচালনার যোগ্য না। ইলিয়াস হোসেন এই কথাগুলো বলছিল যে পিচ্ছি হুজুরকে, তখন অনেকেই ইলিয়াস হোসেনের উপরে খেপছে, কিন্তু সে তো সত্য বলছে যে রাষ্ট্র পরিচালনার যোগ্যতাটা কোথায় কওমি আলেমদের। এগুলি তো দেখেন, আপনি সত্য যখন উপলব্ধি করবেন সেটাকে যখন ভুল হিসেবে মেনে আপনি ভুলগুলো ঠিক করার চেষ্টা করবেন, তখন 20 বছর পরে আপনি সেই ভুলকে অতিক্রম করে আপনি সঠিক জায়গায় যেতে পারবেন। কিন্তু আপনি যখন শুধু ডিফেন্ড করবেন, আপনি যখন শুধু অহংকার দেখাইবেন, আপনি যখন শুধু নিজেকে বলবেন যে না আমি ঠিক আছি, আমি বিপ্লবের লেগেসি আছে, বিপ্লবের অনুসারী, আমি ব্রিটিশ বিরোধী আন্দোলন করছি, তো যখন নিজের ভুলটা মানবেন না তখন কিন্তু আপনি জাতিকে নেতৃত্ব দিতে পারবেন না, তখন কিন্তু আপনি সঠিক জায়গায় যাইতে পারবেন না, আপনি ভুলের মধ্যেই থাকবেন, ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন হবেন। তো বাংলাদেশে যেটা হয়, রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে সচিবালয়, আপনার বিসিএস অফিসাররা রাষ্ট্র পরিচালনা করে। তো বাংলাদেশে এই পর্যন্ত কতটা বিসিএস হয়েছে, 45টা না কতটা আমার জানা ঠিক মনে নাই, এত পরিসংখ্যান দেখার আসলে টাইমও নাই। তো কোনো বিসিএস এ কোনো কওমি মাদ্রাসার ছাত্র ক্যাডারে বা নন ক্যাডারে পাস করছে কিনা আমার জানা নাই। এই লোকগুলোই তো হচ্ছে যে রাষ্ট্রের যত ফাইলপত্র সব সাইন করে, রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করে হচ্ছে এই জায়গাগুলোতে যারা থাকে, তারাই তো এগুলো কলমের খোঁচায় তারা রাষ্ট্রকে পরিচালিত করে,
তারা রাষ্ট্রকে পিছনে নিবে নাকি সামনের দিকে নিবে, সেটা তো তারা ডিসিশন নেয়। তাদের ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে, এবং বিদেশে যারা বাংলা, আমরা সাধারণ মানুষ যারা বাঙালি বিদেশে আসছি, বিদেশে এসে যারা পড়াশোনা করে, যারা কাজ করে, নর্মালি এইখানে স্টুডেন্ট ভিসা আসলেও ইউরোপ আমেরিকাতে পিএইচডি ডিগ্রি সাধারণ ঘরের মানুষরা নিতে পারে না। কেন পারে না? কারণ তাদেরকে এখানে আইসা তাদের থাকা খাওয়ার খরচ চালাইতে হয়, বাড়িতে টাকা দিতে হয়। পিএইচডি ডিগ্রি কারা নেয়? বাংলাদেশের মানুষ যে ডক্টরেট ডিগ্রি শুনলে লাভ দেওয়া পরে তাকে সালাম দেওয়ার জন্য, ডক্টর ইউনুস বলেন, ডক্টর কামাল হোসেন বলেন, কারা পিএইচডি ডিগ্রি নিতে পারে? ওই যে সচিবের ছেলে, যে ঘুষের টাকা দিয়ে প্রতি মাসে তার ছেলের জন্য 2-3 হাজার পাউন্ড, $2-3 হাজার পাঠায়, ওইটা দিয়ে সে ছেলে পড়াশোনা করে, তারপরে সে ডক্টরেট ডিগ্রি লাভ করে। তো এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেইগুলোতে হচ্ছে যে বসে আছে সব করাপ্টেড লোকজন, সেইখানে কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, এখান থেকে তো শিক্ষা যেটা কারিকুলাম আছে এটাতে পড়া তো কেউ সরাসরি তো সরকারি চাকরিতে যাইতে পারবে না, ডিসিশন মেকিং জায়গায় যাইতে পারবে না। যদি হচ্ছে কেউ একটু ডাইন বাম করে আলিয়াতে পরীক্ষা দিয়ে ওইদিকে যাওয়া ধরে, তার বিরুদ্ধে খড়গ নেমে আসবে, তাকে অনেকটা কাফের পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হবে। এই যে চিন্তা চেতনা, এগুলি ব্যাকডেটেড চিন্তাধারা, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। কোনো মানুষ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যাইতে চাওয়া মানে এই না যে সে ইসলামের বাইরে চলে গেছে। এই ধরনের ব্যাকডেটেড চিন্তা ভাবনা রাখলে আমরা কিন্তু রাষ্ট্রের বাইরে থেকে, ধরেন আমি গেটের বাইরে আছি, ঘরের মধ্যে কি ষড়যন্ত্র চলতেছে বা কাকে মেরে ফেলা হচ্ছে এটা আমি কিভাবে জানবো? আমি তো জানবই না। রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, রাষ্ট্র কি চিন্তা করছে, এটা জানতে হলে তো রাষ্ট্র পরিচালনার কাঠামোতে আপনাকে ঢুকতে হবে। তো আমি মনে করি ২৪ পরবর্তীতে কওমি মাদ্রাসার এটা ভাবা উচিত, এবং এই যে রমজানের পরে নতুন বছর শুরু হচ্ছে শিক্ষা ব্যবস্থার, এই বছরের মধ্যেই কিতাবাদি চেঞ্জ করা উচিত। এই বছরের মধ্যেই সরেজমি কাফিয়া বাদ দেওয়া উচিত, এবং যে সমস্ত ছাত্ররা, আমি আপনাদেরকে বলবো, আপনারা এই ক্লাসগুলোতে আসেন, আপনারা বয়কট করেন, সারা বাংলাদেশে একযোগে বয়কট করেন যে আমরা এই ক্লাসগুলোতে আর পড়বো না। কারণ এটার মধ্যে কোরআনও নাই, হাদিসও নাই, এটার মধ্যে দুনিয়ার ফায়দাও নাই, আখিরাতের ফায়দাও নাই, এটা টোটালি রাবিশ, টোটালি সময় নষ্ট। এটা, এই ধরনের পড়াশোনা আপনারা বর্জন করেন, তাহলে আপনাদের মুরব্বীদের টনক নড়বে, তারা তখন বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরি করবে। এরপরে আসেন মিডিয়া। দেখেন, আমার জানা মতে আমাদের ফরিদাবাদে একটা ৭০ সালা হচ্ছে যে একটা মানে একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে, পাগড়ি দেওয়া হবে। এখানে ৫-৭ কোটি টাকার খরচ আছে বা কয়েক কোটি টাকার খরচ আছে। অথচ আমাদের দেশে মানে এই টাকা কিন্তু ম্যানেজ হচ্ছে, সবাই যার যার জায়গা থেকে দিচ্ছে। তো এই ধরনের আপনি মাদ্রাসার বিল্ডিং করা বলেন, মসজিদের বিল্ডিং করা বলেন, কোটি কোটি, হাজার হাজার, শত শত কোটি টাকা কিন্তু খরচ হচ্ছে। কিন্তু আপনি যখন একটা মিডিয়া তৈরি করতে যাবেন, আর কিছু মিডিয়া বাংলাদেশে পরিচিত আছে, যেমন আওয়ার ইসলাম ছিল, তারপর হচ্ছে আপনার ইনসাফ আছে। এই মিডিয়াতে কিন্তু আপনি কোনো ইনভেস্টমেন্ট পাবেন না। এগুলিও কিন্তু মানে খায়রাত, এগুলিও কিন্তু মানে সদাকাত, ভালো কাজ, যেগুলো দেশের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলবে। এই ধরনের মিডিয়া প্রতিষ্ঠা করা সময়ের দাবি। কিন্তু এই ধরনের মিডিয়াতে আপনি কোনো ডোনেশন পাবেন না। আপনি বলবেন যে আমি একটা অ্যাপ বানাবো, যে অ্যাপের মাধ্যমে মসজিদের নামাজের টাইম দেখা যাবে। সেই অ্যাপের জন্য আপনাকে কেউ সহযোগিতা করবে না। আমি নিজেও তো একটা অ্যাপে ওই যে নামাজের টাইম দেখি, মুসলিম বাংলা। আমরা সবাই কিন্তু এটা ইউজ করতেছি, এটার থেকে ফায়দা নিতেছি, কিন্তু এটাতে আমরা ডোনেট করতেছি না। এগুলোকেতে এই সমস্ত জায়গায় যে ডোনেট করতে হবে, এগুলো আমাদের মাথায় ঢুকে না। ঠিক আছে? তো ৩য় নম্বর বিষয় বলছিলাম আমি মিডিয়া। দেখেন, নিজস্ব মিডিয়া থাকা উচিত। আমি মনে করি প্রত্যেক মাদ্রাসায় পত্রিকা পড়ার ব্যবস্থা থাকা উচিত। আপনি স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যারা একাডেমিক পড়াশোনা করে, যারা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, তারা পত্রিকা পড়ে না? তো পত্রিকা পড়লে কি তাদের সময় নষ্ট হয়ে যায় সব? পত্রিকা পড়ার মানে হচ্ছে আপনার রাষ্ট্রে কি হচ্ছে সেটার খবর আপনি রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই সমস্ত খবর রাখতেন না? আপনি বদরের যুদ্ধের ইতিহাস জানেন না? বদরের যুদ্ধ কেন হইছে? বদরের যুদ্ধে মক্কার কুরাইশরা তাদের একটা ব্যবসায়িক কাফেলা যাচ্ছিল মদিনার পাশ দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সেই কাফেলাতে আক্রমণ করছেন। তাদের সম্পদ মানে আক্রমণ করে নিতে চাইছেন, এইজন্য যে মক্কায় অনেক সাহাবীদের বাড়িঘর, সহায় সম্পদ কাফেররা লুট করে রেখে দিছে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে ওই সম্পদগুলো নেওয়ার চেষ্টা করছেন মুসলমানদের স্বার্থে। শত্রুদের সম্পদ। ধরেন বাংলাদেশের আকাশ সীমায় যদি কোনো আপনার হচ্ছে যে ভারতের যদি কোনো ফাইটার প্লেন ঢুকে পড়ে, বাংলাদেশের কিন্তু আন্তর্জাতিক রাইট আছে সেটাকে আটকায় রাখার। ঠিক আছে? বা কোনো চোরাচালান অস্ত্র-টস্ত্র পায়, এগুলো মানে সিজ করার কিন্তু রাইট আছে। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের খবর রাখতেন দেখেন, যে ওই জমানায়
মক্কার কাফেলা যাচ্ছে মদিনার পাশ দিয়ে, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মাথায় ছিল। অথচ আমাদের কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে গর্তের মধ্যে ঢুকে থাকার মতো। মানে আপনি ক্লাসের বইয়ের বাইরে যদি পত্রিকা পড়েন, যদি আদর্শ, আমি এরকম ইতিহাসও জানি যে আদর্শ নারী রহমত পড়ার অপরাধে ছাত্রদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এগুলো কোন ধরনের উজবুকি ব্যাপার-স্যাপার? এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনি যদি মনে করেন যে নরমাল বাজারের যে মিডিয়া, বাজারের যে পত্রিকা, এটা আপনি ছাত্রদেরকে পড়তে দিবেন না। এটার মধ্যে ছবি আছে, নাটক, সিনেমার গল্প আছে, বাদ দিলাম। আপনি সারা বাংলাদেশে বেফাকের অধীনে একটা পত্রিকা বের করেন। যেই পত্রিকা ইন্টারন্যাশনাল যত নিউজ আছে বা বাংলাদেশের পত্র-পত্রিকায় যে নিউজ আছে, সেগুলোকে সংক্ষিপ্ত করে প্রতিদিন আপনার হচ্ছে যে সমস্ত পত্রিকার নিউজ ডাটা এনালাইসিস করে আপনি ১০ জনের একটা টিম বানান। তারা সংক্ষিপ্ত একটা পত্রিকা বের করুক। সেই পত্রিকা আপনি অনলাইন ভার্সনও হইতে পারে। সেই পত্রিকা অনলাইনে হচ্ছে সমস্ত মাদ্রাসায় মেইল করা হবে। সেই মাদ্রাসা থেকে হচ্ছে যে সেটাকে প্রিন্ট করা হবে, প্রিন্ট করে বোর্ডে লাগায় দেওয়া হবে। ঠিক আছে? অথবা প্রিন্ট করে প্রত্যেক শ্রেণী কক্ষে পাঠায় দেওয়া হবে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিউজ এটা, তোমরা এটা পড়ো। তোমরা আসরের পরে পড়ো, অবসর সময় পড়ো। তাইলে কি হবে? রাষ্ট্রের বিষয়ে ইসলাম, মুসলমান এবং বাংলাদেশপন্থী মানুষের মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। তো এই আমি যতটুকু জানি, আমি বিগত হয় ১০ টা বা ২০ টা ভিডিওতে আমি কওমি মাদ্রাসার সংস্কার নিয়ে কথা বলছি। তাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে তারা বিদেশে পড়তে পারে, তাদের শিক্ষা ব্যবস্থায় আপনার হচ্ছে স্তরে, স্তরে মেট্রিক, আলিম এই ধরনের একটা লেভেল ক্রিয়েট করা হোক। কিন্তু এগুলো নিয়ে আমার মনে হয় যে যারা ডিসিশন মেকার তাদের কান পর্যন্ত এখনো আমার আওয়াজ পৌঁছায় নাই। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই আওয়াজগুলো আপনারা পৌঁছান। আমার ভিডিও শেয়ার করতে হবে, আমার ভিউ বাড়াইতে হবে, এই আবদার বা আরজ আপনাদের কাছে করব না। কারণ করলে আপনারা আমাকে বলবেন যে ভিউ ব্যবসায়ী। ঠিক আছে? অনেক ভাই শেয়ার করতেছেন, অনেক ভাই ডাউনলোড করে ফেসবুকে আপলোড করতেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে যদি এখনো ২৪ এর পরবর্তীতে এই সমস্ত বিষয়ে কেন কথা বলতেছি? কারণ আমার কাছে এটা দায়বদ্ধতা। শহীদদের আত্মত্যাগ, তাদের জীবন দেওয়া আমাকে এই স্বপ্ন দেখাইতে শিখাইছে যে না, আমাদের দেশে আমাদের কালচার বাস্তবায়ন হওয়া উচিত। আমাদের দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ইসলাম এবং বাংলাদেশপন্থী মানুষের যাওয়া উচিত। তো এই শিক্ষা ব্যবস্থা যদি এখনো যদি আমরা ১০০ বছর আগের টেকনিক ধরে রাখি, তাইলে কিন্তু আগামী ১০০ বছর পরে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে। কারণ জনগণ আপনাদের পাশে আছে, জনগণ সাপোর্ট করতেছে। কিন্তু আপনাদের শিক্ষা ব্যবস্থাটা আপনারা এমনভাবে করে রাখছেন মানদাতা আমলের, যে এই শিক্ষা ব্যবস্থা চলতে থাকলে আপনারা দুনিয়া আখেরাত সব দিকে হারাবেন। ঠিক আছে? তো কাজেই আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকেই যার, যার জায়গা থেকে এখনই কথা বলেন, যেন রমজানের পরেই একটা অ্যাকশন হয়। রমজানের পরেই যেন শিক্ষা ব্যবস্থার কিছুটা দৃষ্টিগোচর হয়, দৃষ্টিতে আসে এমন পরিবর্তন যেন আমরা লক্ষ্য করি, এবং বিশেষ করে ওই ২ টা জামাতকে বাতিল করা এবং আরো কিছু বিষয় নিয়ে আপনারা কথা বলেন। নিজেদের মধ্যে নিজেদের উস্তাদদের সাথে কথা বলেন এবং আমার প্রয়োজনে রেফারেন্স হিসাবে আমার ভিডিওগুলো আপনারা তাদেরকে দেখাইতে পারেন, যদি তাদের বোধগম্য হইতে একটু সুবিধা হয়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রাষ্ট্র নিয়ে সজাগ থাকবেন। ভিতরের এবং বাহিরের শত্রুদের ব্যাপারে প্রস্তুত থাকবেন। আল্লাহ হাফেজ।